মিষ্টি কথা কি আর চিড়া ভিজবে? মেহের মনে অনেক আগে থেকেই তো সন্দেহ হয়, নিশান কখনো ভালো মানুষ হতেই পারে না। মা বাবা খারাপ আচরণ করেছে বলে এমন করবে? মেহের এত কিছু শোনার পরও কোনো উত্তর বা রিয়াকশন করলো না। সে এটা মনে করলো না যে যেন এই নিশান তাকে দেখে এটা না মনে করে যে তার প্রতি দুর্বল হয়ে গেছে মেহের। তার তো এই ভেবে রাগ উঠছে, একটা মানুষ এতগুলো মেয়ের সঙ্গে কি করে এমন কাজ করলো, তাও আবার ঘরের বউয়ের মুখের উপর বলছে। যখন বলছে তখন শরম করছে না? কিরে বাবা, ছি। মেহেরকে অন্যমনস্ক দেখে নিশান একটা ঠেলা দিয়ে বলল, কি হলো মেরি জান, চুপ হয়ে গেলে কেন? মেহের কিছু বলার ভাষা নেই। মেহের রাগ করবে নাকি চুপ থাকবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই পরিস্থিতি তার কেমন রিয়েক্ট করা উচিত? এই মানুষের সঙ্গে ঝগড়া করলেই খারাপ কথা বলে দেবে। সে বলতে শুরু করবে, স্বামীকে বেশি ভালোবাসো দেখে অন্য মেয়েদের কথা শুনে তোমার নিশ্চয়ই মাথা গরম হয়ে গেছে, তাই না? মেহের নিশানের দিকে তাকিয়ে কথা ঘুরিয়ে বলল, আপনি আপনার মা বাবার উপর রাগ করে নিজেকে শেষ করে ফেলেছেন। মা বাবা তো কখনোই কোনো সন্তানের খারাপ চাইবে না, তাহলে এমন কেন করেছেন? আর আপনি তো এখন প্রাপ্তবয়স্ক একজন পুরুষ, তাহলে এই ছোট ছোট রাগ অভিমান কষ্ট মনে পুষে কেন রেখেছেন? আপনার উচিত আপনার মায়ের সঙ্গে কথা বলা। আপনি যতটা কষ্ট পেয়েছেন অপরদিকে আপনার মাও তার চেয়ে বেশি কষ্ট হয়তোবা পেয়ে আসছেন। বিগত বছর ধরে আপনার মুখ থেকে হয়তো মা ডাক শোনার জন্য বসে আছেন তিনি। মেহেরের কথা নিশান চোখ এদিক ওদিক করে বাঁকা হেসে দিয়ে বলল, আমি বলছিলাম না তুমি আমার কথা তো দূর, আমার কষ্টগুলো ভালো করে বুঝবে না। তোমাকে এই কথাগুলো বলে লাভ হবে না। তারপর মেহেরের দিকে তাকিয়ে সোজাসুজি দাঁড়িয়ে নিশান আবারও বলল, মেহের, তুমি যা মনে করে আসছো নাজিন বেগম তা কখনই মনে করেন না। তিনি মনে করেন তার মার তো দুইটা সন্তান, তিনি আর নির্জন, ওদেরকে ছাড়া তার নজরে আর কেউ নেই। তুমি জানো মেহের, ওদেরকে ভালোবাসে বলে আমার হিংসা হয় না কখনোই। আমার তো এইভাবে হিংসা, আমার মা আমাকেও তো একটু ভালোবাসতে পারতেন, আদর করতে পারতেন, ওদের মতো কাছে রেখে পড়াশোনা করাতে পারতেন, তাই না? কিন্তু তিনি তা করেননি। মেরি জান, তুমি জানো না আমি যখন বোর্ডিং স্কুলে থাকতাম ওই জায়গায় কতটা নির্যাতনের শিকার হয়েছি আমি নিজেই। মা মাসে একবার এসে দেখা করে চলে যেতেন। কখনো আমার মাথায় হাত রেখে শরীরে আদরের স্পর্শ দিয়ে বলেননি, নিশান তুমি ঠিক আছো এখানে? আমি ছোট থেকেই খারাপ, তবে আমি যে স্কুলে 7-এ পড়তাম সেখানে আমাকে একটা ছেলে আচমকা আমার উপর আঘাত করে বসে। আমার বুড়ো সাইডে যে কাটা চিহ্ন তা ওই ছেলেগুলো থেকে পাওয়া। যখন বাবা মাকে বললাম যে ওই ছেলেটা আমাকে আঘাত করেছে, মা বাবার মধ্যে কেউ আমার কথা তখন বিশ্বাস করেনি। ওরা মনে করেছিল এটা আমার অপরাধ ছিল। আমি আগে গিয়ে ওই ছেলেটাকে কিছু হয়তো করেছি, তাই মারামারি করতে গিয়ে আমার ভুরু কেটে গেছে। একবারের জন্য আমাকে আর বিশ্বাস করেনি তারা। আমি মানছি আগেরবার ওই ছেলেটা নিজের হাতে মাথা ফাটিয়ে দিয়েছিলাম, তার অপরাধে আমাকে তাদের কাছ থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল। কিন্তু তারপরের সময় কি তাদের উচিত ছিল না আমার একটু খোঁজখবর রাখা, আমি কেমন আছি সেটা জানার? আমিও নির্যাতনের শিকার হয়েছিলাম মেহের। শক্ত মানুষ কখন হয়? যখন মানুষ বেশি বেশি আঘাত পায়। আবার সেই আঘাত পেয়ে সেই নির্যাতিত মানুষটি যখন রুখে দাঁড়ায় তখন সবসময় তার খারাপ দিকগুলো তুলে ধরা হয় সামনে। মেহের মায়ের মারার চিহ্ন বাদেও আমার শরীরে এমন হাজারো চিহ্ন আছে, কিন্তু তা হয়তো কখনোই কাউকে বোঝাতে পারবো না। আমি অন্ধকারে অনেক ভয় করতাম। আমি রাতে যেসব ছেলেদের সঙ্গে ঘুমাতাম ওরা আমাকে একা একটা অন্ধকার ঘরে বন্দি করে পালিয়ে যেত। কথাগুলো যখন নিশান বলেছিল, মেহের তার মুখের দিকে তাকিয়েছিল। কিছু বলতে পারছে না সে। এখন নিশানকে রেখে রুমে ঢুকে জগ থেকে পানি ঢেলে এক গ্লাস পানি নিয়ে গিয়ে নিশানকে দিতেই যাবে, ঠিক সেই সময় কিছু একটার সঙ্গে মেহেরের পা আটকে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। সে সামনে দরজার পাশে ছোট একটা টেবিলের কোণায় গিয়ে ধাক্কা খায়। মেহেরের মাথা সেটা লেগে গুরুতরভাবে কপালে ছাল উঠে রক্ত পড়তে শুরু হয়ে যায়। নিশান দেখে মেহেরের কাছে গিয়ে বসে আস্তে আস্তে উঠাতে শুরু করে। মেহের তবুও পানির গ্লাস নিশানের দিকে বাড়িয়ে দেয়, আর এক হাত দিয়ে কপাল চেপে ধরে সে নিজেই। নিশান অবাক হয়ে যায় এটা দেখে। মেয়ের হাত সরিয়ে নিশান তার হাত দিয়ে কপাল চেপে রুমে নিয়ে গিয়ে রক্ত পরিষ্কার করতে শুরু করে দেয়, আর জোরে জোরে বলতে থাকে, পাগল নাকি? এক গ্লাস পানি কি আমি নিজে নিয়ে খেতে পারতাম না? কপাল কি অবস্থা হলো? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কি করছো? মাথায় সমস্যা তোমার?
মেহের ইস আ করতে করতে বলল, সামান্য ক্ষত হয়েছে, এর জন্য ডাক্তারের কাছে যাব না প্লিজ। একটু পর রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। নিশান কি করবে? এদিক ওদিক তাকিয়ে ঘরের আলমারির ভেতর থেকে ফার্স্ট এসে বক্সে নিয়ে মেহেরের ক্ষতস্থান পরিষ্কার করতে শুরু করে দেয়। মেহের বারবার হাত দিয়ে বাধা দিতে যায় ব্যথার জন্য। নিশান ভয় দেখিয়ে তখনই বলে, দেখো তুমি তো পরিষ্কার করতে দিচ্ছ না, তোমাকে এবার ডাক্তার ঠিক করতে পারবে, আমি না। মেহের এবার ভয় আর কিছু বলে না, কিন্তু ব্যথায় নিজের চোখ মুখ কুঁচকে ফেলতে শুরু করে দেয় সে। নিশান মাথা কাটা পরিষ্কার করতে না করতে আবারও রক্ত বের হয়ে আসতে শুরু করে। এই করতে করতে একটা সময় যেতে রক্ত বন্ধ হয়ে আসে। নিশান কপালে ব্যান্ডেজ ইস্ত্রি করে মেহেরের পাশে বসে চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। এমন করে নিশানকে তাকিয়ে থাকতে দেখে মেহেরের অনেক অস্বস্তি বোধ হয়। কিছু বলতেও পারে না সে, আবার চোখে চোখ রাখতেও পারছে না। এক পর্যায়ে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। নিশান মাথা চুলকিয়ে ঘুমাতে বলে। তারপর সে নিজেও গিয়ে তার পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে প্রায়। সকালে মেয়ের ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই নামাজ শেষ করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালের ক্ষত চিহ্ন দেখে সামনে চুলগুলো দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে। একটু পর ওড়না দিয়ে ভালো করে মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সে। পাশে নিশান উপর হয়ে শুয়ে আছে। তাকে রেখে মেহের বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে অনেক মেহমান, চেনা অচেনা মানুষে পুরো বাড়ি ভরে গেছে। ওইদিকে দেখতে দেখতে আজ দিয়ে 7 দিন পূর্ণ হয়ে গেছে, তা মেহেরের খেয়াল নেই। তিনি আজকে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে পা রাখতে চলেছে। বাড়িতে যে যার কাজে ব্যস্ত, কিন্তু একটু খেয়াল করতেই দেখে দাদি গুলারা বেগম, মেহেরের মা বাবা, রামসা, নিজন, তাহের চৌধুরী এক জায়গায় বসে কি যেন একটা বিষয় নিয়ে আলোচনা করছে। মেহেরে খুব ইচ্ছে করলো একবার শুনতে যাবে, কিন্তু মাথার ওপর ঘোমটা দেখে মনে হলো এই সময় তাদের সামনে গিয়ে দাঁড়ালে অনেক প্রশ্ন করবে তারা। এত বড় ঘোমটা কেন দিয়েছে? এই নিয়ে সত্যি কথা বললেও তখন তারা বিশ্বাস করবে না। কিন্তু মেহের ওদের কথা বলার ধরন দেখে বুঝতে পারলো কিছু একটা নিয়ে বেশ চিন্তিত তারা। কিন্তু সেটা কি? মেহের কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেল তাদের কাছে আর না গিয়ে। কাল সন্ধ্যায় নির্জন ও রামসা ডাক্তারের কাছ থেকে আসার পর বাড়ির সবার কাছে সবকিছু খুলে বলতে দাদি গুলারা বেগম বসে থাকা অবস্থায় বলে উঠলেন, এত চিন্তা করো না দাদু, তুমি যখন ছোট ছিলে তুমিও এমন করে হয়েছিলে। তুমি তো ছোট একটা ইঁদুরে হয়েছিলে, তোমার বাচ্চারও কিছু হবে না, তুমি মাত্র 8 মাসে হয়েছিলে। পাশ থেকে তাহের চৌধুরী রামসার চিন্তিত মুখ দেখে বলল, এমন সমস্যা অনেকেরই হয় মা, আল্লাহর কাছে সব সময় দোয়া চাইবে, দেখবে আর কিছু হবে না। আর হ্যাঁ, তোমার পেটে কিন্তু চৌধুরী পরিবারের রক্ত, তাই চিন্তামুক্ত থাকো। এই বাড়ির সন্তান জন্ম থেকেই শক্তিশালী হয়। তিনি তাদের সামনে দিয়ে যেতে যেতে বলে, আহ বাবি, সামান্য বিষয় নিয়ে চিন্তা করো না তো, আজকে বাড়ি থেকে তোমরা আমাকে বিদায় করে দেবে, তাই কারো মন খারাপ আমি কিন্তু সহ্য করতে পারবো না। চলেই তো যাব, তাই তোমরা একটু হাসি খুশি হয়ে থাকো প্লিজ। ও হ্যাঁ, এবার একটু হেসে নাও তো। কথাগুলো বলে তিনি নিজের রুমের দিকে চলে গেল। রামসা তার মা আফসা সুলতানের দিকে তাকালো কিছু একটা আশায়। আফসা সুলতান কিছু একটা বুঝে মেয়েকে একটু জড়িয়ে ধরলো। রামসা মৃদু হেসে উঠল। এই সব কিছু মেহের দূর থেকে দেখছে, কিন্তু কারো কথা সে ভালো মতো শুনতে পারছে না। কাছেও সে গেল না কি হয়েছে তা জানার জন্য। বিয়ে সবকিছু শেষের দিকে, আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। ওইদিকে বরপক্ষ এসে হাজির হয়েছে, তাদের আদর আপ্যায়ন করাও শেষের দিকে হয়েছে। মেয়ে সবকিছু দেখার পাশাপাশি নাজিন বেগমকে অনেক কিছুতেই সাহায্য করছে। মজার ব্যাপার এই যে কেউ এখনো পর্যন্ত তার মাথার কাটা চিহ্ন দিকে নজর দেয়নি। সবকিছু শেষের দিকে তিন্নিকে সাজানোর জন্য পার্লার থেকে কিছু মেয়ে এসেছে, তারাই ওকে সাজাচ্ছে। তনিমা ও তাসনিম তো তিন্নির সঙ্গে আছেই সবসময় এর জন্য। রামসহ সেজেগুজে ফুলটুসি হয়ে সোফায় বসে আছে। ছেলের বাবার সঙ্গে তাহের চৌধুরী বাড়ির কিছু সদস্যের পরিচয় করাতে ব্যস্ত। এই সব কিছু ফেলে রেখে মেহের নিজের জন্য একটু সময় বের করে নিয়ে নিজের ঘরের দিকে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে চলে গেল। সুন্দর একটা গাউন বের করে পরে ফেললো সে। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল ঠিক করতে যাবে, ঠিক সেই সময় পিছনে নিশানকে এক নতুন রূপে দেখলো মেহের। খুব সাধারণ শেরওয়ানি পরে আছে সে, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল।
তাদের বিয়েতে তো এমন শেরওয়ানি পরা হয়নি, তাদের বিয়েতে ওই ঠিক কলেজের কোটটাই পরা প্রফেসর লুকই বিয়ে হয়েছিল। আর মেহের পরেছিল নিজের মায়ের পুরনো শাড়ি। মেহের অনেকক্ষণ দেখার পরও নিজের চোখ সরিয়ে নিতে পারলো না। নিশান আয়নার সামনে মেহেরের পেছনে দাঁড়িয়ে বলল, আমি কানের দুল ঠিক করে দেই। মেহের নিশানের কথা কোনো উত্তর দিল না। তা দেখে নিশান নিজে মেহেরের কানের দুল ঠিক করে দিল। তার সঙ্গে মেহেরের চিবুক নিজের দিকে এগিয়ে চেপে ধরে ঠোঁটে লিপস্টিকও লাগিয়ে দিল সে। মেহের নিশানের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে যাবে, নিশান আরও কাছে জড়িয়ে নিল। এমন অবস্থায় মেহের নিজেকে কোনোভাবে সরিয়ে নিয়ে চলে গেল বাহিরে। ওইদিকে নিশানও তার পিছু পিছু যেতে থাকলো। আবার আর একদিকে তিন্নিকে সাজানো শেষ। তিন্নিকে সাজিয়ে গুছিয়ে ছেলের পাশে বসানো হলো। বিয়ে পড়ানো হয়ে গেছে আগেই। মেহের, তনিমা ও তাসনিম তিন্নির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তাদের সবার একসঙ্গে একটা ছবি তুলে নেওয়া হলো। তারপর বাড়ির বাকি সদস্যরা একসঙ্গে ছবি তুলল। নির্জন রামসা একা একটা ছবি তুলল। সব শেষে শুধু নিশান আর মেহের বাদ পড়ে গেল। তারা সবাই জানে এদের ছবি তোলা মুশকিল, তাই বাদ দেওয়াই ভালো। মেহের এত কিছুর মাঝে তার মা আফশা সুলতানের দিকে লক্ষ্য করলো। কেমন বাঁকা নজরে তাকিয়ে আছে তিনি। অনেক সময় ধরে এমন করে তাকিয়ে থাকার কারণ সে খুঁজে পেল না। এত কিছু সাইডে ফেলে মেহের রান্নাঘরের দিকে পানি খেতে চলে এলো। বাইরে তিন্নিকে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তিন্নি তো তার মাকে জড়িয়ে ধরে বাঁধভাঙা কেঁদে ফেললো। নির্জন ছোট বোনকে বুকে জড়িয়ে ধরলো। বাবা তাহের চৌধুরী নিজের মেয়ের হাত ছেলের হাতে তুলে দিয়ে সাইডে চলে গেলেন চোখের পানি লুকিয়ে রাখতে। ভীষণ আদরের মেয়ে যে সে। দাদিমা তো কান্না করে কুল পাচ্ছে না। কি করে তিন্নিকে বিদায় করবেন তারা। এত কিছুর মধ্যে শুধু নিশান অন্যদিকে এক কোণে দাঁড়িয়েছিল, কোনো কিছু না বলে। তা তিন্নির চোখে পড়তে ভাইয়ের কাছে ছুটে গেল। আজকে আর কেন জানি ভাইকে দেখে একটুও ভয় করলো না। তাই তো ভাইকে জড়িয়ে ধরে কেঁদে উঠল তিন্নি। নিশানের বুক কেঁপে উঠল যেন। ছোট বোনকে সে একেবারের জন্য কোলে তুলে আদর করেনি। যদি সে নির্জনের মতো তাকেও ফেলে দিয়ে আঘাত করে বসে। কখনো বোনকে বলা হয়নি, এই বড় ভাইটা না চাইতে তোকে অনেক ভালোবেসে ফেলেছে। কিছু না করতে পেরে জড়িয়ে থাকা ছোট বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়িতে বসিয়ে দিল সে। গাড়ির পেছনে দুবাই দাঁড়িয়ে রইল। সামনে থেকে একে একে যখন বরযাত্রীবাহী গাড়িগুলো চলে যেতে লাগলো, নাজরিন বেগম যেন আরো হু হু করে কেঁদে দিলেন। মেয়েদের তো একসময় তাদের বাবা মায়ের ঠিকানা ছাড়তেই হবে, এটাই যে দুনিয়ার নিয়ম হয়ে এসেছে। এই সব কিছু দেখে নাজরিন বেগমের বোন তানিয়া তাকে বুকে জড়িয়ে সামলানোর চেষ্টা করলেন। তার বোন যে আজকে মেয়েকে পরের বাড়ি পাঠিয়ে দিয়ে ভেঙে পড়েছেন। রাস্তার একপাশে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে এখনো। এত কিছুর মাঝেই মেহের যখন বাড়ি ছেড়ে তাদের সবার সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই মেহেরের মা আফশা সুলতান আচমকায় মেহেরের গালে একটা থাপ্পড় মেরে বসলেন। এমন কাণ্ডে মেহের সহ বাড়ির সবাই তাদের মা মেয়ের দিকে তাকিয়ে আছে। এখন কাণ্ডে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মা মেয়ের দিকে।